সময়ের কথা। একটা গ্রামে কশিশ নামের একটা মেয়ে থাকতো। কশিশ এখন 24 বছরের হয়ে গেছিল। গ্রামে একটা ছেলে রয়েছে যার সাথে আমরা এর বিয়ে দিতে পারি। সেটা আবার কে গো? অমন রায়, জমিদার বাবুর ছেলে। ও শুধু সুন্দরী নয়, ওর কাছে খুব ভালো বুদ্ধিও রয়েছে, আর নিজের একটা ব্যবসাও তো চালায়, কাপড়ের রঙের। হ্যাঁ, ওই। তাহলে তো আমিও হ্যাঁ বলছি। কশিশ নিজের সহমতি জানায়, আর তারপর কি তাড়াতাড়ি করে বিয়ে করে দেওয়া হয়। দুজনেরই বিয়ে হয়ে যায়, আর আমান রাজের সাথে কশিশ তার বাড়িতেই থাকতে শুরু করে। আজ আমান রাজ নিজের কাপড়ের রঙের দোকানে কশিশের সাথেই দাঁড়িয়েছিল। এই হচ্ছে আমার দোকান, ভাবলাম তোমাকে একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই সব রঙের কাপড় নাকি? হ্যাঁ, এই হলো রং, যাতে লোকেদের কাপড়দের সাথে তাদের জীবনেও রং ফিরিয়ে নিয়ে আসে। আমি এই দোকানটা এই জন্য খুলেছিলাম যাতে বড় বড় আজকালকার ব্যবসায়ীরা এমন ধরনের কাপড় বিক্রি করে না যার রং খুব তাড়াতাড়ি উঠে যায়। আর কিছু লোক আছে যারা তাড়াতাড়ি কাপড় কিনতে পারে না নতুন নতুন, আর তাদের জন্য তো যারা নিজের মন পছন্দের রংগুলোকে নিজের কাপড়ের মধ্যে লাগাতে পারে। তাহলে এটা লাগালে তাদের কাপড় একেবারে নতুন মনে হয়, আর যেই রংটা ওরা সেই কাপড়ে পায় না, ওরা এর ব্যবহার করে সেই রঙের বানাতে পারে। এমনিতে তো আমি এই জগতে অনেক কিছু পরিবর্তন তো আনতে পারি না, কিন্তু কাউকে ছোট্ট ছোট্ট খুশি দিতে পারি, তাহলেই আমার সফল হবে, বুঝলে তো কাজগুলো। আর তাদের একটা হাসি দেখলে পরেই আমার আত্মা খুব সন্তুষ্টি হয়, বুঝেছো? হ্যাঁ, আসলে আমি একটা কথা বলতে চাই। বলো না, কি হয়েছে বলো। আসলে আমার কিছু একটা মনে হলো যে আমার মনে করার ধারণা একটু ভুল ছিল। সেরকম কেন? এখন যখন আপনার কথা শুনলাম তখন বুঝতে পারলাম যে শুধু পয়সা আর সৌন্দর্য সবকিছু হয় না। আরে তুমিও না, কোনো ব্যাপার না, মানুষের সাথে সাথে বড় হতে হতে সব শিখে যায়। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? কিছু মাস কেটে যায় আর দুজনের বিয়ে খুব ভালোই চলছিল। কশিশ বিয়ের পর নতুন জিনিস শিখলো যে বিয়ে শুধু সৌন্দর্য দেখে হয় না, সৌন্দর্য তো বয়সের সাথে সাথে কম হয়ে যায়। যদি কিছু থাকে যেটা মানুষ বুঝতে পারে, সেটা হলো এটা যে কোনো জিনিস কখনো এক জায়গায় স্থির থাকে না। পরিবর্তন জীবনেরই একটা অংশ। এরকমটাই একটা পরিবর্তন কশিশের সাথে হয়। ঘনশ্যাম কশিশের কাছে আসে। আরে ঘনশ্যাম, কি হয়েছে? এইভাবে দৌড়ে দৌড়ে কেন আসছো? বৌদি, ওই দাদাকে। কি হয়েছে দাদার? বলো না ঘনশ্যাম, কি হয়েছে? তুমি আমার সাথে চলো বৌদি, বাকি কথা আমি পরে বলবো। দুজনই পালিয়ে দোকানের কাছে যায় আর দেখতে পায় যে আমান রাজ দোকানের বাইরে অজ্ঞান অবস্থায় আছে। ভগবানের দয়ায় আমান রাজ পড়েনি। আমান, কি হয়েছে আমান? ওঠো ওঠো না। মা, অমুনাদের সাথে দেখা করতে এসেছিলাম আমি, জানি না হঠাৎ করে কি হলো আর দোকানে আগুন লেগে গেল। আমান রাজ জ্ঞান ফিরে আসে। ওগো, তুমি ঠিক আছো তো? কিছু বলো না। কশিশ, হ্যাঁ, আমি তো। আমি কিছু দেখতে পাচ্ছি না। কশিশ, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি? কি হয়ে গেল মা? এই নতুন অসুবিধে আমান রাজ আর কশিশের জীবনে আসে। কিছুদিন কাটে আর আমান রাজ নিজের রুমে আরাম করছিল আর কশিশ তার সাথে কথা বলছিল। কশিশ, তুমি জানো আমি মাতার চরণে দেবার জন্য কয়েকদিন আগে একটা গোলাপি শাড়ি নিয়েছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে। আচ্ছা, তুমি কোথায় রেখেছো? আমি নিয়ে আসছি। হ্যাঁ, ওটা ওই আলমারিতে রাখা আছে, ওর পেছনে একটা গল্প লেখা আছে। কশিশ, বলো না, কি কাহিনী? এই শাড়িটা নিয়ে একজন ফকির আমার দোকানে চলে এসেছিল যখন তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। আচ্ছা, তারপর? ওই ফকির আমাকে বলেছিল যে যখন আমি চোখ ছাড়াই তোমাকে ওই শাড়িতে দেখব তখন আমার জীবনে আসল সুখ ফিরে আসবে, আর যেই গন্তব্যে পৌঁছাবার জন্য বেরিয়েছিলাম সেটা আমার বউ নাকি করবে। ক্ষমা করো গো, তুমি বিনা চোখে কি করে দেখতে পাবে আমাকে এই শাড়িতে? আর যদি সেই শাড়িটা মাকে অর্পণ করে দিই তাহলে আমি কি করে পরবো গো? আর এমনিতেও এখন সেই ফকিরের কথা সত্যি হতে পারবে না। তুমি চিন্তা করো না, আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখবো, ঠিক আছে? ওই ফকির বলেছিল যে এই শাড়িটা আমি প্রথমে দেবী মাকে দেব,
তারপরেই তুমি ওটা পরো জানো। আচ্ছা, এটা করি। আজ সন্ধ্যা পুজোর সময় নিজের কুলদেবী, যিনি নিমের গাছের কাছে আছেন, ওনাকে এটা অর্পণ করি। ঠিক আছে, তুমি তাই করো তাহলে। হ্যাঁ। কাশিশ আমান রাজের কথা শোনে আর নিম গাছের কাছে পুজো করার পর সেই শাড়িটা অর্পণ করে আর হাত জোড় করে মাতার সামনে পুজো শুরু করে। আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনাকে যে শাড়িটা দিয়েছি, আমি ভাবলাম যে আপনি এই শাড়িটা পরে কিরকম লাগবে, আর এই আশাটা আমার মন থেকে যাচ্ছেই না। কৃপা করে আমাকে দর্শন দিন মা। কাশিশ নিজের আশা বলে আর ওখান থেকে বাড়িতে চলে আসে। রাত্রি হয়ে গেছিল আর আমান রাজ একটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে নিম গাছের কাছে কাশিশকে দেখে, যে গোলাপি শাড়ি পরেছিল। বাহ কোশিশ, তোমাকে দেখে সত্যিই কোনো দেবী মনে হচ্ছে জানো। এত সুন্দর তো স্বর্গের অপ্সরাওরা হয় না। হ্যাঁ, এটা গোলাপি রঙের শাড়ি। তার মানে হলো এটা যে এই শাড়িটা যেটা দেখে তুমি এত খুশি হয়েছো, এতে পৃথিবীর সমস্ত রং আছে। যেই এই শাড়িটা ধরে কোনো রঙের ব্যাপারে ভাববে, তখন সেই রংটা সে প্রাপ্ত করবে। একদম আমার স্বপ্নের মতো, যেখানে আমি লোকজনকে তাদের মনের মতন করে রং তাদের কাপড়ের মধ্যে দিয়ে দিতে পারি আর দেখতে চাই, আর তাদের মুখের মধ্যে সেই হাসিটা দেখে আমি খুব খুশি হতে চাই জানো তো। হ্যাঁ, এই শাড়িটা প্রসাদ আর তোমার কর্মফলও। তক্ষুনি আমান রাজের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে সকাল হয়ে গেছে। সে নিজের ঘর থেকে কাশিশকে ডাকে। কোশিশ, ও কোশিশ, তুমি তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে গো, কি হয়েছে? কিছু হয়নি, একটা খুব ভালো স্বপ্ন দেখেছি আমি, বুঝেছো? আচ্ছা, তুমি তো ভয়ই পাইয়ে দিলে। বলো না, কি দেখেছো তুমি? আমি দেখলাম যে তুমি নিম গাছের তলার একটা গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছো, আর তোমাকে দেখতে দারুণ লাগছে, অদ্ভুত, অসাধারণ। যত প্রশংসা করি ততই কম হচ্ছে। আমি তো কালই মনোকামনা চেয়েছিলাম যে উনি আমাকে বলেন যে উনি যদি এই শাড়িটা পরেন তাহলে ওনাকে কেমন দেখাবে। তাহলে তুমি সঠিক জায়গাতেই দর্শন দিয়েছেন। উনি ওই মানুষটার কাছে যিনি ভালো করে দেখে বলতে পারবেন যে শাড়িতে মাতা রানীকে দেখে কত ভালো লাগবে। ঠিক বলেছো তুমি। আর কি বললেন উনি? আমান রাজ কাশিশকে পুরো কথা বলে, আর কাশিশ এটা শোনার পর বলে ওঠে, কি? তার মানে ওই ফকিরের কথা ঠিক হয়েছে? তুমি আমাকে চোখ ছাড়াই দেখে ফেলেছো, আর তার সাথেই মা যিনি আশীর্বাদ দিয়েছেন সেটা অনুযায়ী তোমার গন্তব্য এখন দূরে নেই। হ্যাঁ কোশিশ, আমি দেখতে তো পারি না ঠিকই, তবে এখন জগৎটা আরো বেশি রঙিন মনে হচ্ছে। এটা মনে হচ্ছে একটা সাদা কাগজে আমার স্বপ্নের রংগুলো তুলে দেওয়া হচ্ছে। আমাদের দোকান তো পুড়ে গেছে, কিন্তু আমরা ওখানে একটা ঠেলা লাগিয়ে সেই দোকানের আগে এই শাড়ি দিয়ে লোকেদের কাপড়কে রং করে বিক্রি করব। পরের দিনই সেই পুরনো দোকানের সামনে ওরা দুজন একটা ঠেলা লাগিয়ে দাঁড়িয়েছিল, আর ঠেলাতে শুধু গোলাপি শাড়ি রাখা ছিল। আসুন আসুন, এই শাড়িটা ছুঁয়ে নিজের মনে যেই রং ভাববেন সেই রং পাবেন। তক্ষুনি ওখানে একজন মহিলা আসেন। আচ্ছা, এতে চমৎকার আছে নাকি কাশিশ? হ্যাঁ কাকিমা, ছুঁয়ে যেই রঙই ভাববেন সেই রঙই পেয়ে যাবেন। ঠিক আছে, দেখা যাক শোনা। ওই মহিলা সেই গোলাপি শাড়িটা ছুঁয়ে নেয় আর ব্যাগে কড়া লাল রং চলে আসে। মহিলা আশ্চর্য হয়ে ওঠে, হে ভগবান, এটা তো সত্যিই চমৎকার হলো। আমি এই রংটা অনেক বছর ধরে চাইছিলাম, কিন্তু এর থেকে কম পেতাম বা এর থেকে বেশি, কিন্তু এরকম রং তো পাচ্ছিলামই না। এটা তো সেই রকমই রং যেরকমটা আমি ভেবেছিলাম। কাকিমা, তুমি এই গ্রামে সবাইকে বলে দিও জানো, যে এখানে যেন তারা সবাই আসে আর তাদের মনের মতন করে রং নিয়ে যাক। আমি কারোর কাছ থেকে পয়সাও নেব না, শুধু মানুষগুলো খুশি হোক। বাবু, যখন থেকে আমরা শুনেছি যে তোমার চোখ নেই, আমরা সমস্ত গ্রামবাসীরা দুঃখী ছিলাম, কারণ তুমি আমাদের সবার জীবনে অন্য রকম রং আনতে চাইছিলে। এখন আমি খুব খুশি, এক্ষুনি গিয়ে পুরো গ্রামকে বলে আসছি। দেখতে দেখতেই তাদের দোকানের সামনে ভিড় জমা হয়ে যায়। সেই গোলাপি শাড়ির চমৎকারে লোকেরা প্রচন্ড খুশি হয়ে ওঠে। তোমার স্বপ্ন পুরো হচ্ছে গো, তুমি যদি এই লোকেদের হাসি দেখতে পেতে।
আমি দেখতে পাচ্ছি কোশিশ, হাসি হাসি মুখগুলো। যখন আমি চোখ ছিল তখন আমি এগুলো দেখতে পাইনি, জানো তো। এখন সেইগুলো আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এই সব থেকে একটা মুখ খুব কাছে আর চেনা মনে হচ্ছে আমার। সেটা কার? তোমার। দুজন ব্যক্তির প্রেম শুধু সৌন্দর্য আর পয়সাতে নয়, বরং একে অপরের স্বপ্ন তৈরি করতে হয়। আমান রাজ যে লোকেদেরকে নিজের কাজ দ্বারা খুশি দেখতে চাইছিল, আর চোখ ছাড়াও তাদেরকে দেখতে পাচ্ছিল। একদম এইভাবেই আমাদেরও নিজের চোখ দিয়ে সেই কালো চশমাটা সরানো উচিত, যেটা আমাদেরকে একে অপরের সাথে ঝগড়া করে পৃথিবী দেখতে অসুবিধে করায়।